নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি পড়ে শোনাব সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর তৃতীয় পর্ব, কিংবা আমার শৈশবকাল, অর্থাৎ সাবিত্রী চট্টোপাধ্যায়ের শৈশবকাল। জীবনের একটা সময় কেটেছে বাংলাদেশে আর একটা এপার বাংলায়, কিন্তু বাংলাদেশে দুরবস্থায় বড় হয়েছেন। এখানে এসে তিনি আর তার পরিবার পড়েন আর্থিক অনটনে, যার জন্য লেখা আত্মজীবনীতে সাবিত্রী চট্টোপাধ্যায় ফিরলেন শৈশবে। আগের সংখ্যায় আমি আমার জীবনী শুরু করেছিলাম উত্তম কুমারকে নিয়ে। ব্যক্তিগত পরিসরে উত্তমদার সঙ্গে প্রায় সব স্মৃতি শেয়ার করেছি। শেষে গিয়ে আসি সর্বেন্দ্রর প্রসঙ্গে, যে আমার জীবনে উত্তমদার পর দ্বিতীয় পুরুষ। কিন্তু এই সংখ্যায় সর্বেন্দ্রর গল্পে আর যাচ্ছি না। সে প্রসঙ্গে আবার না হয় পরে আসব। এবার বরং ফিরে দেখি আমার শৈশবকালকে। তা কিন্তু বেশ বৈচিত্র্যময় ছিল। একটা সময় কেটেছে ওপার বাংলার কমলাপুরে, আর পরবর্তীকালে চলে আসি কলকাতায়। আমার ক্ষেত্রে এই দুটো জায়গায় খুব ভিন্ন ছিল, কারণ বাংলাদেশে আমি যতটা সচ্ছল পরিবেশে বড় হয়েছি, কলকাতায় গিয়ে ততটাই আর্থিক অভাব অনটন দেখতে হয়েছে। আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু আপনার বেড়ে ওঠাকেও প্রভাবিত করে। তবে সেই সময়কার পুরোটাই আমার এখনো ছবির মতো মনে রয়ে গিয়েছে। ওই যে বলে না, শৈশবকাল আপনার জীবনের সেরা সময়। আম, জামরুল, লিচু গাছ আর আজানের সুর। আমার জন্ম বাংলাদেশে কুমিল্লার হাজীগঞ্জে, তবে বড় হয়েছি ঢাকার কমলাপুরে। বাবা ছিলেন স্টেশন মাস্টার। ওখানকার কমলাপুর স্টেশনেই বাবার ডিউটি ছিল। আমরা ছিলাম 10 বোন, আমি সবচেয়ে ছোট। আগেকার দিনে কম বয়সে মেয়েদের বিয়ে হতো, তাই আমার উপরের অনেক দিদিরই আমার জন্মের আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তাই কয়েকজন দিদিকে আমি সেরকমভাবে দেখিও নি। হয়তো কখনো শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি এসেছে, তখন দেখা হয়েছে। তবে পিঠোপিঠি বোনেদের মধ্যে খুব সখ্য ছিল। আমি বরাবরই খুব দুষ্টু ছিলাম। বাবা গাছ ভীষণ ভালোবাসতেন এবং আমাদের বাড়ির চারপাশ জুড়ে প্রচুর গাছ লাগাতেন। আম গাছ, জামরুল গাছ, লিচু গাছ, আর ধীরে ধীরে এই গাছ হয়ে ওঠে আমার সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলায় গাছের সঙ্গে আমি কথা বলতাম। আমার মনের সব দুঃখ কষ্ট, ভালো লাগা সব ওই গাছগুলো জানতো। আমি গাছের মধ্যে গিয়ে শুয়েও থাকতাম। বাড়িতে আমাকে না পাওয়া গেলে সকলে জানতেন আমি কোনো একটা গাছে শুয়ে আছি। বাবা একটা মাছের পুকুরও করেছিলেন, সেটাও আমার ভীষণ প্রিয় জায়গা ছিল। আমি প্রায়ই গিয়ে
মাছদের খাওয়াতাম। এমনিতে বাবা খুব কড়া স্বভাবের ছিলেন, কিন্তু এখন কখনো গায়ে হাত তুলতেন না। বাবার ভয়ে এমনিতেই সকলে কাঁপত। মা ছিলেন অনেক ঠান্ডা স্বভাবের। মায়ের কাছেই আমি সব আবদার করতাম। আমার ছোটবেলায় সবে দেশভাগ হয়েছে। দেখতাম ওপার থেকে অনেক মুসলিম পরিবার আমাদের এদিকে চলে আসছে। তবে কেন আসছে সেসব কিছু বোঝার বয়স বা মানসিক গঠন ছিল না। গায়ের কথা বলার পাশাপাশি আমি আজান শুনতে খুব ভালো লাগতো আমার। আমাদের বাড়ির পাশেই একটা মসজিদ ছিল। সেখানে সকাল বিকেল আজান হতো। আমি মগ্ন হয়ে শুনতাম। কি সুন্দর সেই সুর! নালা গাছপালা, এর মধ্যেই আমার শৈশব কেটেছে। আমার দাদু খুব নামকরা মোক্তার ছিলেন। ওখানে সকলেই দাদুকে খুবই কর্মসূত্রে তিনি কুমিল্লার আর আমাদের আদিবাড়ি জেলার কনকসারে, কুমিল্লায় থাকতেন আর আমাদের আদিবাড়ি জেলার কনকসারে। মনে আছে দুর্গাপুজোতে আমি মা বাবা যেতাম, দাদুও আসতেন। দাদুর খুব প্রভাব ছিল। উনিও আমাকে গল্প শোনাতেন। দাদু খুব সুন্দর দেখতে ছিলেন, টিকালো নাক। দাদুকে দেখে যে কারোর ওর প্রতি শ্রদ্ধা অনুভব করবে। কিন্তু তিনি বিপরীত মেরুর ছিলেন। উচ্চতায় খাটো, ফর্সা রং, ব্যক্তিত্ব বেশ দুর্বল ছিল। আমি ভাবতাম, কিন্তু দিদা বিপরীত মেরুর ছিলেন। উচ্চতায় খাটো, শ্যামলা রং আর ব্যক্তিত্ব বেশ দুর্বল ছিল। আমি ভাবতাম দাদু কিভাবে দিদাকে বিয়ে করলো। এদের জুটি একেবারেই ম্যাচ করে না। ভাবুন, এসব ভাবতাম আমি। তবে বাবা মায়ের মধ্যে দারুণ বন্ডিং ছিল। পরে অন্যদের মুখে শুনেছি যে আত্মীয় স্বজনরা একটা সময় আমার ব্যবস্থা করেছেন, কারণ মা পরপর কন্যা সন্তান জন্ম দিয়েছেন। সেই সময় তো সকলেই পুত্রের মুখ দেখতে চাইতেন। কন্যা সন্তান জন্ম দিয়ে 9 বার ব্যর্থ হওয়ার পর আমি ছিলাম মায়ের হতাশা। অনেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন পুত্র সন্তান হবেই। আমার জন্মের পরপরই অপরাধবোধে মা জ্ঞান হারিয়েছিলেন। জ্ঞান ফিরছিল না, কিন্তু তখন সমাজ এতটাই খুব কঠিন ছিল না হলে এতটাও কঠিন ছিল না। খুব কঠিন কিছু না হলে বাড়ির পুরুষ ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হতো না, নাকি অনেকক্ষণ ওইভাবে ফেলে শুয়ে রাখা হতো। শেষে বাবা জোর করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। আমি শুনেছি আমিও মেয়ে ও খুব হতাশ হয়ে পড়েছিলেন সেটা জেনে। আমাদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে, কারণ শেষমেশ পুত্র সন্তান এলো না। তখন
সকলেই একথা বলেন। বড় হয়ে আমি এই প্রসঙ্গে জিজ্ঞেস করেছি, কিন্তু মা বরাবর এড়িয়ে গিয়েছেন। তবে আজ মনে করি আমি তার জীবনে যথেষ্ট সাফল্য অর্জন করেছি এবং বাবা মায়ের নামও রেখেছি। আমাদের গ্রামের বাড়িতে এক ছেলের মারাত্মক শরীর খারাপ হয়েছিল। সেই সময় তো ওপার বাংলায় সেরকম সুব্যবস্থা ছিল না। এক পর্যায়ে পৌঁছায় যে ওর একটি চোখ নষ্ট হয়ে যায়। তখন ওর পরিবারের লোকেরা ঠিক করেন ছেলেটিকে নিয়ে কলকাতায় যাবেন উন্নত মানের চিকিৎসার জন্য। খবরটি শুনে আমার মনে ইচ্ছে জাগে আমিও ওদের সঙ্গে কলকাতায় যাব। আমার তখন 8-9 বছর বয়স হবে। কলকাতা নিয়ে মনে একটা ফ্যান্টাসি ছিল। অনেকের মুখে আমি কলকাতা সম্পর্কে প্রচুর গল্প শুনেছিলাম। বিশাল বড় শহর, দোতলা বাস চলে, বড় বড় বাড়িঘর। আমার মনে জেদ চেপে গেল, আমি কলকাতা যাবই। বাবা শুনে প্রথমে খুব রেগে গিয়েছিলেন, কিন্তু আমি ছিলাম নাছোড়বান্দা। আমি বললাম, ওরা তো চিকিৎসার জন্য মাত্র 1 সপ্তাহ কলকাতাতে থাকবেন, তারপর আবার ওদের সঙ্গে ফিরে আসব। অজ্ঞতা বাবা আমার জেদের সামনে মাথা নত করেন এবং আমি আনন্দে প্রায় নাচতে নাচতে সেই প্রতিবেশীদের সঙ্গে কলকাতায় পাড়ি দিই। কিন্তু তখন কি আর জানতাম যে সেই কলকাতায় আসার পর বাংলাদেশ আর ফেরাই হবে না। আমার কয়েকজন দিদি দেশভাগের আগেই কলকাতায় চলে এসেছিলেন। শ্যামবাজারের কাছে কারবালা ট্যাঙ্ক লেনে ছিল মেজদির অষ্টম দিদির শ্বশুরবাড়ি। মেজদি অবশ্য থাকতেন জলপাইগুড়িতে। ওর ছেলে ওখানে অফিসে কাজ করত। দিদির শ্বশুরমশাই ছিলেন বরানগর থানার ওসি। যে প্রতিবেশীর সঙ্গে এসেছিলাম ওরা আমাকে শ্যামবাজার থেকে বরানগর অবধি পায়ে হাঁটিয়ে নিয়ে যান। আসলে ওরাও তো কলকাতায় নতুন, তাই খুব একটা আইডিয়া ছিল না। এখনো মনে আছে অতটা পথ পায়ে হেঁটে আমার যা নয় তাই অবস্থা হয়েছিল, পা ফুলে ঢোল। যাই হোক, মাসখানেকের মধ্যে ওপার বাংলা থেকে বাবা মা আর আমার নবম দিদি সকলে মিলে কলকাতায় চলে এলেন। বাকি সব দিদিদেরই তখন বিয়ে হয়ে গিয়েছিল। দিদির সেই শ্বশুরমশাইয়ের সৌজন্যে প্রথমে ভবানীপুরের কাছে একটা বাড়িতে বাবারা ওঠেন। কলকাতা পর্ব থেকেই শুরু হয় আমাদের আর্থিক অনটন। বাংলাদেশের বাড়িটা এতই বড় ছিল যে সেখানে সকলে মিলে হাডুডু খেলা যেত। আর কলকাতায় যে বাড়িতে আমরা থাকা শুরু করলাম সেটা ছিল একটা স্কুল বাড়ির দোতলায়, একটা শোয়ার ঘর আর নিচে রান্নাঘর ও বাথরুম। এখানে ক্লাস 3-তে ভিক্টোরিয়া স্কুলে ভর্তি হই। পরে মায়ের কাছ থেকে শুনেছি যে আমার স্কুলে ভর্তি হওয়ার টাকা এবং
আমাদের অনেক খরচই আমার সেই মেজদি দিতেন। কিন্তু বুঝতেই পারছেন, একজন মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে এসে বাপের বাড়ির সংসার চালানো মোটেই সহজ ছিল না। তাই সেটাও একটা সময় বন্ধ হয়ে গেল। কলকাতায় আসার পর বাবা আর তেমন কাজের জোগাড় করে উঠতে পারেননি। যা জমানো টাকা ছিল তার অধিকাংশই বাংলাদেশ থেকে এখানে সবকিছু নিয়ে আসতে এবং এখানে বাড়ি ভাড়া ও অন্যান্য খরচে প্রায় ফুরিয়ে গিয়েছিল। অনেক কষ্টে বাবা আমাদের বাংলাদেশের বাড়ি বিক্রি করে কিছু টাকা পান। সেই দিয়ে টেকনিশিয়ান স্টুডিওর উল্টো দিকের গলিতে 3-3.5 কাঠা জমির ওপর একটা বাড়ি ভাড়া নেন। তখন আমি রমেশ মিত্র ইনস্টিটিউটে ভর্তি হই। অনুরোধ করে স্কুলের মাইনে অর্ধেক করানো হয়েছিল। একটা সময় আসে যখন বাবার পকেটে 10 টাকাও ছিল না। আর সেই সময় দেশভাগের পর ভারত বাংলাদেশের মধ্যে তীব্র অস্থিরতা চলছে। বাংলাদেশ থেকে কারো কাছ থেকে টাকা আনাও কঠিন ছিল। ওখানে আমাদের জমিগুলো বেকার রাখা ছিল। খুব রাগ হতো জানেন, আমাদের জমি অথচ আমরা পাচ্ছি না। এদিকে টাকার অভাবে আমাদের কি অবস্থা। কখনো কখনো একবেলা ফেনা ভাত খেয়ে থাকতাম, কারণ ফ্যান ফেলে দিলে ভাত কমে যাবে। তখন মাও অসুস্থ। আমার নবম দিদি, যাকে আমি সোনাদি বলে ডাকতাম, তিনি সংসার সামলাতেন। বিকেল হলেই আমি আর দিদি বাড়ি বাড়ি ঘুরতাম, যদি কোথাও খাবার জুটে যায়। কতদিন গিয়েছে আমি আর দিদি একটা রসগোল্লা ভাগ করে খেতাম। একদিন দিদি মিষ্টিটা খেতেন আর আমি রসটা, আর একদিন আমি মিষ্টিটা খেতাম, দিদি রসটা। কি কষ্টে কেটেছে সেই সময়টা কল্পনা করতে পারবেন না। এখনো মনে পড়লে চোখে জল চলে আসে। এটি ছিল অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের শৈশবকাল। নেক্সট ভিডিওতে আমি অন্য একটি গল্প নিয়ে আসছি, কারণ এর প্রকাশনীর ওপর নির্ভর করছে যে এর 4র্থ পর্ব কবে আমি হাতে পাবো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আমার গল্প পরিবেশনা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।